ভাবুন তো, শত শত বছর ধরে কম্বোডিয়ার জঙ্গল একটা আস্ত সাম্রাজ্যকে নিজের বুকে লুকিয়ে রেখেছিল। আজ আমরা ঠিক সেখানেই যাচ্ছি। চলুন সেই হারিয়ে যাওয়া খেমের সভ্যতার প্রতিধ্বনি শুনি আর ডুব দিই এর রহস্যময় ইতিহাসে। আসুন একবার চোখ বন্ধ করে ভাবুন, আপনি ঘন জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছেন। দেখুন কিভাবে বিশাল বিশাল গাছের শিখর পাথরের দেয়ালগুলোকে একেবারে জাপটে ধরেছে। চারপাশে পাখির ডাক ছাড়া আর কিচ্ছু শোনার নেই। আর ঠিক তখনই আপনার চোখের সামনে ভেসে উঠল এক বিশাল পাথরের মন্দির, যেন জঙ্গলের বুক চিরে জেগে ওঠা এক হারানো পৃথিবীর দরজা। কিন্তু আসল প্রশ্নটা তো অন্য জায়গায়। এত বড়, এত উন্নত একটা সভ্যতা কিভাবে তারা স্রেফ জঙ্গলের মধ্যে হারিয়ে গেল? এই রহস্যের উত্তর খুঁজতেই কিন্তু আমাদের আজকের এই যাত্রা। তো আমাদের এই অভিযানটা শুরু হচ্ছে ঠিক সেই জায়গা থেকে, জঙ্গলের গভীরে লুকিয়ে থাকা সেই হারানো রহস্য দিয়ে। আর না, এটা কিন্তু কোনো গল্প বা সিনেমা নয়। আমরা সত্যি সত্যি দাঁড়িয়ে আছি কম্বোডিয়ার সেই পরাক্রমশালী খেমের সাম্রাজ্যের ধ্বংসাবশেষের ওপর, যা ইতিহাসের পাতা থেকে প্রায় মুছেই গিয়েছিল। কিন্তু এই বিশাল ধ্বংসস্তূপের পেছনে কারা ছিল? কারা বানিয়েছিল এইসব অবিশ্বাস্য কীর্তি? চলুন এবার একটু পেছনে ফেরা যাক। আমরা প্রবেশ করব খেমের সাম্রাজ্যের স্বর্ণযুগে, মানে সেই দেবরাজাদের সময়। তো এই সাম্রাজ্যের গল্পটা শুরু হয় সেই নবম শতাব্দীতে। দক্ষিণ পূর্ব এশিয়ায় এক শক্তিশালী হিন্দু রাজবংশের উত্থান হয়। সময়ের সাথে সাথে তারা আরও শক্তিশালী হতে থাকে, আর দ্বাদশ শতকে এসে তারা তৈরি করে তাদের শ্রেষ্ঠ কীর্তি আঙ্কোর ওয়াট। কিন্তু ভাবুন, ঠিক তার কয়েকশো বছরের মধ্যেই পঞ্চদশ শতকে এই বিশাল রাজধানীটা পরিত্যক্ত হয়ে যায়, আর সেখান থেকেই শুরু হয় পতনের গল্প। এখন প্রশ্ন হল, তাদের এত ক্ষমতা আর অনুপ্রেরণার উৎস কী ছিল? আচ্ছা, এর মূলে ছিল দেবরাজা নামের একটা বিশ্বাস। মানে তারা মনে করত যে তাদের রাজা আসলে পৃথিবীতে ঈশ্বরেরই এক জীবন্ত প্রতিনিধি, আর এই ঐশ্বরিক ক্ষমতার ধারণাটাই তাদের এমন বিশাল বিশাল সব মন্দির বানাতে উৎসাহ জুগিয়েছিল। এগুলো শুধু উপাসনার জায়গা ছিল না, ছিল তাদের ক্ষমতার প্রতীকও। তাদের রাজধানী আঙ্কোর কোনো সাধারণ শহর ছিল না, এটা ছিল এক বিশাল আর খুবই আধুনিক এক মহানগরী। আচ্ছা, একবার ভাবুন তো, সেই সময়ে তারা শত শত জলাধার আর খাল দিয়ে একটা জটিল জলব্যবস্থা তৈরি করেছিল, যেটা দিয়ে পুরো শহরের জল সরবরাহ নিয়ন্ত্রণ করা হতো। এটা সেই যুগের জন্য এক কথায় একটা ইঞ্জিনিয়ারিং বিষয় ছিল। আর এই বিশাল শহরের ঠিক মাঝখানে কি ছিল জানেন? আঙ্কোর ওয়াট। হ্যাঁ, বিশ্বের সবথেকে বড় ধর্মীয় স্থাপনা। এটা মূলত হিন্দু দেবতা বিষ্ণুর জন্য বানানো হয়েছিল, যদিও অনেক পরে এটা একটা বৌদ্ধ মন্দিরে পরিণত হয়। চলুন এবার মন্দিরের আরও একটু কাছে যাওয়া যাক। দেওয়ালগুলোর দিকে যদি ভালো করে তাকান, দেখবেন এগুলো শুধু পাথর না, এগুলো কথা বলে। এদের গায়ে খোদাই করা আছে একটা গোটা সভ্যতার গল্প, তাদের মহাকাব্য। আঙ্কোর ওয়াট আসলে শুধু একটা মন্দির না, এটা যেন পাথরে খোদাই করা একটা মহাজাগতিক মানচিত্র। নির্মাতারা চেয়েছিলেন পুরো ব্রহ্মাণ্ডের একটা মডেল পৃথিবীতে তৈরি করতে। এর প্রত্যেকটা অংশ হিন্দু পুরাণ অনুসারে মহাবিশ্বর এক একটা প্রতীক। দেখুন, ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। এর চারপাশের যে পরিখা, ওগুলো হলো পৌরাণিক মহাসাগর। ভেতরের যে দেয়ালগুলো, সেগুলো হলো ব্রহ্মাণ্ডের চারপাশের পর্বতমালা। আর একদম মাঝখানের যে উঁচু চূড়াটা, ওটা হলো দেবতাদের পবিত্র বাসস্থান মেরু পর্বত। এখানেই শেষ নয়, এর দেয়ালে দেয়ালে রামায়ণ, মহাভারতের গল্প, সমুদ্র মন্থনের দৃশ্য, সবকিছু যেন জীবন্ত হয়ে আছে। আঙ্কোর ওয়াটের খুব কাছেই আছে আরেকটা রহস্যময় জায়গা, তাপ্রোম মন্দির। এখানে যা দেখবেন তা এক কথায় অবিশ্বাস্য। বিশাল বিশাল গাছের শিকড়গুলো পাথরের দালানগুলোকে এমনভাবে জড়িয়ে ধরেছে, যেন প্রকৃতি আর ইতিহাস একে অপরের সাথে মিশে গেছে। এত সুন্দর, এত বিশাল সব কীর্তি, কিন্তু তারপরেও সব কিছু একদিন থেমে গেল। কেন? চলুন এবার আমরা সেই মূল রহস্যের দিকে ফিরে যাই, খুঁজে বের করার চেষ্টা করি সেই পতনের সূত্রগুলো, যা এই মহান সাম্রাজ্যের শেষটা লিখে দিয়েছিল। তাহলে ঠিক কী গড়বড় হয়েছিল? কেন এত জমকালো একটা সাম্রাজ্যকে সবাই ছেলে চলে গেল? ইতিহাসবিদরা অনেক খোঁজাখুঁজি করে এর পেছনে বেশ কয়েকটা কারণ খুঁজে পেয়েছেন। যেসব প্রমাণ পাওয়া গেছে সেগুলো কি বলছে জানেন? একটানা খরা, যা তাদের পুরো কৃষি ব্যবস্থাকে নষ্ট করে দিয়েছিল। তাদের সেই অসাধারণ জলব্যবস্থাটাই ভেঙে পড়েছিল। এর ওপর ছিল প্রতিবেশী রাজ্যগুলোর লাগাতার আক্রমণ আর ভেতরের রাজনৈতিক ঝামেলা। এই সব কিছু মিলেই কিন্তু ধীরে ধীরে সাম্রাজ্যটাকে পতনের দিকে ঠেলে দেয়। আর পঞ্চদশ শতকের পর জঙ্গল এসে তার সব কিছু গ্রাস করে নেয়। কিন্তু আঙ্কোরের গল্পটা এখানেই শেষ হয়ে যায়নি। চলুন এবার এক লাফে কয়েকশো বছর এগিয়ে যাই, দেখি কিভাবে এই হারানো শহরটা আবার পৃথিবীর সামনে এলো।
আর আজকের দিনে আমাদের সবার জন্য একটা বিরাট ঐতিহ্য হয়ে উঠল। শতাব্দীর পর শতাব্দী ধরে এই শহরটা জঙ্গলের আড়ালেই ঘুমিয়েছিল। শেষমেশ ১৯ শতকে এসে ফরাসি অভিযাত্রীরা সেই ঘুম ভাঙান। তারাই এই অবিশ্বাস্য ধ্বংসাবশেষের কথা সারা বিশ্বকে জানান। আর তারপর থেকেই শুরু হয় গবেষণা আর এই অসাধারণ কীর্তিগুলোকে বাঁচিয়ে রাখার এক নতুন অধ্যায়। আজকে আঙ্কোরিও ইউনেস্কোর একটা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। মানে এটা এখন আর শুধু কম্বোডিয়ার সম্পদ নয়, এটা আমাদের সবার, পুরো মানব সভ্যতার এক অমূল্য উত্তরাধিকার। কম্বোডিয়ার জঙ্গলের মাঝে দাঁড়িয়ে থাকা এই পাথরের মন্দিরগুলো আমাদের একটা খুব জরুরি কথা মনে করিয়ে দেয়। দেখুন, সবচেয়ে শক্তিশালী সভ্যতাও কিন্তু চিরস্থায়ী হয় না, কিন্তু তাদের শিল্প, তাদের বিশ্বাস, তাদের স্বপ্ন, যা তারা পাথরে খোদাই করে গিয়েছিল, সেগুলো হাজার হাজার বছর পরেও টিকে থাকতে পারে। আঙ্কোর যেন আমাদের নিজেদের দিকেই একটা আয়না তুলে ধরে, একটা প্রশ্ন ছুড়ে দেয়। আচ্ছা, আমাদের আজকের এই সভ্যতাও কি একদিন ভবিষ্যতের কোনো জঙ্গলে ঠিক এভাবেই হারিয়ে যাবে? আর আমাদের সব কীর্তির কি শেষমেশ শুধু কিছু ক্ষীণ প্রতিধ্বনিই রয়ে যাবে?